শিক্ষার্থীরা, তোমরা যারা উচ্চশিক্ষায় জীবন গড়তে চাও, বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে চাও, তোমরা আমাদের এই ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের স্কিল ডেভেলপমেন্টের দারুণ সব টিপস পাবে। কোর্সটিকার হোম সেকশনে এই চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের জীবন ও জীবিকা দৃশ্যপট নির্ভর প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমি তোমাদের সাথে 1 নম্বর এবং 2 নম্বর যে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো রয়েছে এগুলোর সমাধান বুঝিয়ে দিয়েছিলাম। প্রতিটি প্রশ্ন বেশ বড় আকারে করা হয়েছে, যার কারণে প্রশ্নগুলো তোমাদেরকে বুঝিয়ে দিতে একটু সময় লাগছে, আর এর জন্যই মূলত আমি ভাগ ভাগ করে ক্লাসগুলো তৈরি করছি। তো প্রথম পর্বে আমরা যেহেতু 1 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্নের সমাধান দেখেছিলাম, আজকের এই পর্বে আমরা 3 নম্বর এবং 4 নম্বর যে দৃশ্যপট নির্ভর প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান দেখব। তাহলে চলো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর আমরা লিখতে পারি। শিক্ষার্থীরা, আমাদের বিষয় হচ্ছে নবম শ্রেণীর জীবন ও জীবিকা, রচনামূলক প্রশ্ন উত্তর দৃশ্যপট নির্ভর। তো প্রথম ক্লাসে আমরা 1 থেকে 2 পর্যন্ত 1, 2 এই প্রশ্নগুলো দেখেছিলাম। আজকে আমরা 3 নম্বর প্রশ্নগুলো দেখব এবং 4 নম্বর প্রশ্নগুলো দেখব। দেখো, 3 নম্বরে যেই উদ্দীপক বা দৃশ্যপটটি এখানে রয়েছে সেটি আমরা প্রথমে পড়ে নেব। লেখা আছে, তোমার পিতা তোমাদের পার্শ্ববর্তী এক চাচা থেকে একটি জমি ক্রয় করতেছেন। তোমার এক মামাতো ভাই তোমাদের বাসায় এসে একথা শুনে বলল, আঙ্কেল, জমি কেনার আগে অনেক কিছু ভালোভাবে যাচাই করতে হয়। এই যাচাই বাছাইয়ের কাজটি তোমার পিতা তোমাকেই করতে বলল। এর জন্য নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এবং কার্যক্রমগুলো সম্পাদন করো। তো আমরা প্রথমে উদ্দীপকটি পড়ে নিলাম। এবার আমরা দেখো প্রশ্নগুলো দেখে নেব এই উদ্দীপকের আলোকে। প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে, জমি ক্রয়ের পর যা করণীয় তার ধারাবাহিক বিবরণী লিখো। দ্বিতীয় প্রশ্ন, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নামজারি প্রক্রিয়াটি বর্ণনা করো। তো এই দুটি প্রশ্নের উত্তর আমরা এই উদ্দীপক বা এই দৃশ্যপটের আলোকে লিখব। দেখো, প্রথম যে প্রশ্ন সেটির উত্তর আমরা কিভাবে লিখতে পারি। জমি ক্রয়ের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হয়, যা নিম্নরূপ। তো সেই কাজগুলো কি কি? প্রথম কাজটি হচ্ছে বায়না চুক্তি। তো এক্ষেত্রে জমি ক্রয়ের প্রথম ধাপে বায়না চুক্তি সম্পন্ন করতে হয়। এটা জমির বিক্রেতা এবং ক্রেতাদের মধ্যে শর্তাদি নির্ধারণ করা হয়। জমির মূল্য, চুক্তির মেয়াদ এবং পরিশোধের শর্তাবলী এখানে উল্লেখ থাকবে। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে রেজিস্ট্রেশন। চূড়ান্ত চুক্তি সম্পন্ন হওয়ার পর জমির দলিল বা রেজিস্ট্রেশন করতে হবে। এটি সরকার অনুমোদিত রেজিস্ট্রি অফিসে সম্পন্ন করতে হবে। জমির প্রকৃত মালিকানা প্রমাণের জন্য রেজিস্ট্রেশন খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর বলা হয়েছে খাজনা পরিশোধ। জমি ক্রয়ের পর নিয়মিত খাজনা পরিশোধ করতে হবে। খাজনা পরিশোধের প্রমাণপত্র রেকর্ডে রাখতে হবে। এরপর দেখো, 4 নম্বরে যে কাজটি সেটি হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দলিলের কপি জমির আসল মালিকানার স্বাক্ষর সহ ক্রেতার হাতে আসে। ক্রেতা এই দলিলটি সংগ্রহ করবে এবং জমির মূল মালিকানা সনদ হিসেবে এটি সংরক্ষণ করবে। এবং 5-এ বলা হয়েছে মিউটেশন বা নামজারি। তো এক্ষেত্রে জমি ক্রয়ের পর ক্রেতার নামে জমির মালিকানা হস্তান্তরের জন্য মিউটেশন বা নামজারি করতে হবে। এর মাধ্যমে জমির রেকর্ডে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করা হয়। তো শিক্ষার্থীরা, ঠিক এভাবে আমরা প্রথম এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটি লিখলাম। এবার আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটি লিখব, খ নম্বর, যেখানে জানতে চাওয়া হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নামজারির প্রক্রিয়াটি বর্ণনা করো। তো আমরা দেখো এখানে লিখতে পারি যে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নামজারির প্রক্রিয়া। তো ঠিক এভাবে আমরা লিখব। প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে স্থানীয় ভূমি অফিসের ওয়েবসাইটে প্রবেশ করে মিউটেশন বা নামজারির জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীর তথ্য, জমির তথ্য এবং প্রয়োজনীয় দলিলপত্র এখানে আপলোড করতে হয়। এবার দেখো পরবর্তী যে কাজ সেটি হচ্ছে জমির তথ্য যাচাই। আবেদনটি জমা দেওয়ার পর ভূমি অফিস কর্তৃক জমির প্রকৃত তথ্য যাচাই করা হবে। জমির রেকর্ডস এবং ভূমি যাচাই করা হয় এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নোটিফিকেশন পাঠানো হয়। কোনো অভিযোগ বা বিরোধের সমাধান। জমি নিয়ে যদি কোনো বিরোধ বা অভিযোগ থাকে তবে তা সমাধানের ব্যবস্থা করতে হবে। বিরোধ নিরসন না হলে নামজারি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না। এরপর রয়েছে অনলাইন ফি পরিশোধ। তো আমি এখানে লিখেছি যে নামজারি প্রক্রিয়ায় নির্ধারিত ফি অনলাইনে পরিশোধ করতে হবে। এটি ব্যাংকিং বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সম্পন্ন করা যায়। এরপরে দেখো নামজারি সনদ প্রাপ্তি। তো আমি এখানে লিখেছি, সকল যাচাই বাছাই সম্পন্ন হলে এবং ফি প্রদান করার পর ভূমি অফিস থেকে অনলাইনে নামজারি সনদ প্রদান করা হয়। এটি ডাউনলোড করে প্রিন্ট করা যায় এবং এর একটি হার্ড কপি সংগ্রহ করা হয়। তো এভাবে মূলত আমরা নামজারি করতে পারি বা মিউটেশন করতে পারি। তো খ নম্বর প্রশ্নের উত্তরটি আমরা লিখলাম। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, 4 নম্বর, যেখানে জানতে চাওয়া হয়েছে
নূর ফার্মেসির ব্যবস্থাপক মিডফোর্ড থেকে অ্যান্টিবায়োটিক সিরাপ প্রতিটি 275 টাকা দরে 150টি ক্রয় করলেন। তিনি ওষুধগুলো ফার্মেসিতে আনার পরিবহন ভাড়া 300 টাকা, প্যাকিং খরচ 200 টাকা, মজুরি খরচ 250 টাকা পরিশোধ করেন। ওষুধ বিক্রয় করার জন্য দোকান ভাড়া 4000 টাকা এবং বিক্রয় কর্মীর বেতন 3000 টাকা প্রদান করেন। তো এটি হচ্ছে আমাদের প্রেক্ষাপট বা দৃশ্যপট। আমাদের প্রশ্ন হচ্ছে ক্রয় মূল্য কি? উপরোল্লিখিত তথ্যের আলোকে প্রতিটি সিরাপের ক্রয় মূল্য নির্ধারণ করো। দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে বিক্রয় মূল্য কাকে বলে। প্রকৃত ক্রয় মূল্যের উপর 25% মুনাফা ধরে বিক্রয় মূল্য নির্ধারণ করো। বিক্রয় মূল্য নির্ণয় করো। তো আমরা এই দুটি প্রশ্নের উত্তর দেব। দেখো, প্রথম যে প্রশ্ন সেখানে আমাদেরকে জানতে চাওয়া হয়েছিল যে ক্রয় মূল্য কি। আমরা লিখব যে ক্রয় মূল্য হলো একটি পণ্য বা সেবা ক্রয় করতে যে পরিমাণ অর্থ প্রদান করতে হয়। এটি পণ্যটির মূল্য, ক্রয় খরচ এবং সেই সাথে যে কোনো অতিরিক্ত খরচ যেমন পরিবহন, প্যাকিং এবং অন্যান্য প্রাসঙ্গিক খরচগুলোর সমন্বয়ে নির্ধারিত হয়। তো এটি হচ্ছে ক্রয় মূল্য। এবার আমরা ওই যে সিরাপটি কেনা হয়েছিল সেই সিরাপের ক্রয় মূল্য নির্ধারণ করব। দেখো, প্রথমে ওষুধগুলোর ক্রয় মূল্য এবং অতিরিক্ত খরচগুলো যোগ করে প্রতিটি সিরাপের প্রকৃত ক্রয় মূল্য নির্ধারণ করা হবে। তো দেখো, প্রতিটি অ্যান্টিবায়োটিক সিরাপের দাম 275 টাকা এবং 150টি সিরাপ ক্রয় করা হয়েছে। সুতরাং মোট ক্রয় মূল্য 275 টাকা গুণ 150, তাহলে সমান আমাদের মোট দাম আসে 41,250 টাকা। পরিবহন ভাড়া এক্ষেত্রে 300 টাকা এবং প্যাকিং খরচ 200 টাকা। এবার দেখো, মজুরি খরচ রয়েছে 250 টাকা। তাহলে আমরা এবার কি করব? আমরা মোট যে অতিরিক্ত খরচ হয়েছে তা যোগ করব, যেখানে আমরা পরিবহন ভাড়া, প্যাকিং খরচ, মজুরি খরচ ইত্যাদি যোগ করব। তো ইত্যাদি যোগ করলে দেখো 300 যোগ 200 যোগ 250 750 টাকা আসে। এবার দেখো, মোট ক্রয় মূল্য অর্থাৎ প্রকৃত ক্রয় মূল্য আমরা এখান থেকে বের করব। তো এটি আমরা কিভাবে বের করব? আমরা ওষুধের মূল ক্রয় মূল্য এবং মোট অতিরিক্ত খরচ এই দুটি যোগ করব। তাহলে আমাদের ওষুধের মোট ক্রয় মূল্য ছিল 41,250 টাকা এবং অতিরিক্ত যে খরচ হয়েছিল যেমন পরিবহন ভাড়া, প্যাকিং খরচ, মজুরি খরচ এগুলো মিলিয়ে হয়েছিল 750 টাকা। এই টাকাটা আমরা কি করব? আমরা যুক্ত করব পরস্পর। তো আমরা যদি যোগ করি তাহলে 42,000 টাকা আসে। এবার দেখো, প্রতিটি সিরাপের ক্রয় মূল্য মোট বিক্রয় মূল্য ভাগ সিরাপের সংখ্যা। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের মোট যত টাকা খরচ হয়েছে ওষুধ কিনতে এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ, সেই খরচটির সাথে আমরা যদি 150 টাকা ভাগ দিই তাহলে আমাদের দাম আসে 280 টাকা। তাহলে 280 টাকা হচ্ছে আমাদের সিরাপের ক্রয় মূল্য। অর্থাৎ আমাদের সিরাপটি কিনতে খরচ হয়েছিল 275 টাকা। দেখো, আমরা উদ্দীপকে যদি যাই সেখানে লেখা রয়েছে যে প্রতিটি সিরাপ 275 টাকা কেনা হয়েছে। তো 275 টাকা কেনা হলেও অন্যান্য যে খরচগুলো রয়েছে সেই সকল খরচগুলো যখন এর সাথে যুক্ত হবে তখন কিন্তু আর 275 টাকা থাকবে না, তখন সেটি হয়ে যাবে 280 টাকা। তো ঠিক এভাবেই মূলত আমরা প্রকৃত যে ক্রয় মূল্য সেটি বের করব। এবার দ্বিতীয় প্রশ্নে চলে যাব, যেখানে জানতে চাওয়া হয়েছে বিক্রয় মূল্য কাকে বলে। প্রকৃত ক্রয় মূল্যের উপর 25% মুনাফা ধরে বিক্রয় মূল্য নির্ধারণ করো। অর্থাৎ আমরা প্রকৃত ক্রয় মূল্য কত করেছিলাম? 280 টাকা এবং তার সাথে আমরা আরও 25% মুনাফা বা লাভ ধরব। তো সেক্ষেত্রে দেখো, আমরা যদি যাই আমরা দেখতে পারি প্রথমে আমরা বিক্রয় মূল্যের যে সংজ্ঞা সেটি লিখব। বিক্রয় মূল্য হলো সেই মূল্য যা পণ্য বা সেবা বিক্রয়ের জন্য নির্ধারণ করা হয়। বিক্রয় মূল্যে সাধারণত উৎপাদন ও ক্রয় মূল্যের উপর মুনাফা যোগ করা হয়। তো এখন আমরা দেখো 25% আমরা মুনাফা ধরব। প্রকৃত ক্রয় মূল্যের উপর 25% মুনাফা ধরে বিক্রয় মূল্য নির্ধারণ করা হবে। প্রতিটি সিরাপের প্রকৃত ক্রয় মূল্য হচ্ছে 280 টাকা এবং মুনাফার হার হচ্ছে 25%। সেক্ষেত্রে মুনাফা সমান 280 গুণ 25 ভাগ 100, আমরা 70 টাকা পেলাম। এবার দেখো, তো এক্ষেত্রে আমরা লাভ পেলাম কত? 70 টাকা। এবার দেখো, সুতরাং প্রতিটি সিরাপের বিক্রয় মূল্য 280 টাকা যোগ 70 টাকা সমান 350 টাকা। তাহলে আমরা যদি এক একটি সিরাপ 350 টাকা দামে বিক্রয় করি সেক্ষেত্রে আমরা 25% মুনাফা সেখান থেকে লাভ করতে পারবো। তো উত্তর হচ্ছে প্রতিটি সিরাপের বিক্রয় মূল্য 350 টাকা। শিক্ষার্থীরা, ঠিক এভাবে আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটি দিলাম। আমাদের এখানে 3 নম্বর এবং 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে এই দুটি প্রশ্নের সমাধান আমরা লিখলাম। এর পরবর্তী ক্লাসে আমরা 5 নম্বরের সৃজনশীলটি রয়েছে সর্বশেষ দৃশ্যপট নির্ভর প্রশ্ন, এই প্রশ্নের সমাধান কিভাবে তোমরা লিখবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।